বন্ধুগণ, সকলকে ওয়েলফেয়ার অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য শাখা থেকে আগত লোকসভা নির্বাচনের পশ্চিমবঙ্গে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তার নাম এবং সেই কেন্দ্রের নাম, প্রথম পর্যায়ের যে কেন্দ্র, 3টা কেন্দ্র আমরা ঘোষণা করব আজকে। মুর্শিদাবাদ, জঙ্গিপুর এবং মালদা উত্তর, এই 3টা কেন্দ্র প্রাথমিকভাবে প্রথম পর্যায়ের প্রার্থী হিসাবে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে যাদের নাম প্রকাশ করা হচ্ছে। মুর্শিদাবাদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রফেসর গোলাম কিবরিয়া সরকার। 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওয়েলফেয়ার পার্টির পক্ষে মাহফুজুর রহমান। 7 নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র, এখানে ওয়েলফেয়ার পার্টির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শাহজাহান আলী। ওয়েলফেয়ার পার্টি রাজ্য কমিটি দীর্ঘ আলোচনার পরে পার্লামেন্টারি বোর্ডে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে আজকে আমাদের সামনে প্রাথমিক পর্যায়ের ডিসিশন এসে পৌঁছেছে। পৌঁছানোর সাথে সাথেই আমরা আজকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলার মানুষের সামনে ওয়েলফেয়ার পার্টির প্রথম পর্যায়ের 3টে সিট, 11 নম্বর মুর্শিদাবাদ কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রফেসর গোলাম কিবরিয়া সরকার, 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহফুজুর রহমান, 7 নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শাহজাহান আলী। বর্তমান ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দুটোকে সামনে রেখেই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া প্রাথমিক পর্যায়ে এই 3টি সিটের ঘোষণা বাংলার মানুষের সামনে রাখছে। আমরা মনে করি দেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটা সংকটজনক পরিস্থিতি, পাশাপাশি বাংলার যে রাজনৈতিক পরিস্থিতি সেটাও খুবই একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলার মানুষকে খুব সচেতনতার সঙ্গে, গভীর সচেতনতার সঙ্গে এই নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। ওয়েলফেয়ার পার্টি একটা বিকল্প রাজনৈতিক ধারাকে সামনে রেখেই ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল। দেশীয় কিছু বাধ্যবাধকতা, রাজ্যের কিছু রাজনৈতিক বাধ্যবাধকতাকে মাথায় রেখেই বিকল্প রাজনৈতিক ধারার আদর্শের প্রচার এবং প্রসারের লক্ষ্যে ওয়েলফেয়ার পার্টি প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা আপামর জনসাধারণের কাছে এবং আজকের এই প্রেস বার্তার মধ্য দিয়ে বিশেষভাবে এই 3টি লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি ভোটারের কাছে আমরা আবেদন জানাবো যে আমাদের সামনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে আপনারা দীর্ঘদিন ধরে দেখেছেন, তাদের রাজনৈতিক কার্যকলাপ, প্রার্থীদের অবস্থান এবং তাদের রাজনৈতিক পলিসি, ইকোনমিক্যাল পলিসি, এই সমস্ত কিছু আপনাদের সামনে রয়েছে। এর একমাত্র বিকল্প ওয়েলফেয়ার পার্টি। কারণ এই খুব রিসেন্টলি ইলেকট্রাল বন্ডের ব্যাপারে দেশীয় রাজনীতি তোলপাড় আপনারা সবাই জানেন যে সেখানে প্রায় 20,000 কোটি টাকার বন্ড কেনা হয়েছে। 20,000 কোটি টাকা। এই 20,000 কোটি টাকা এটা কি? এটা হচ্ছে একটা ডোনেশন মানে চাঁদা, একটা রাজনৈতিক চাঁদা। এবং খুব সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে একটা ডাকাতি, মানে খুব দিনের আলোতে ডাকাতি। একেবারে বিভিন্ন কর্পোরেট যে সংস্থাগুলো আছে তাদেরকে ভয় দেখিয়ে, ইডি, সিবিআই এগুলো দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা, জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে। ছোটোবেলায় আমরা শুনতাম যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ডাকাতরা কারো কাছে কিছু থাকলে মাথায় একটা বন্দুক লাগিয়ে বলতো যা আছে বের করে দেয়। তো আজকে ইডি, সিবিআই এই ধরনের এজেন্সিগুলোকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে এই রাজনৈতিক দলগুলো তারা চাঁদা কালেক্ট করছে, মানে একদম ডাকাতি করছে হিসাব মতো বলা যেতে পারে। এই 20,000 কোটি টাকার মধ্যে 6,000 কোটি টাকা বিজেপির আছে, 1600 কোটি টাকা তৃণমূলের আছে, এরপরে এরকম বহু রাজনৈতিক দলের আছে। তাহলে এটা এখন ভাবার সময়, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ সময় যে কিভাবে মানুষের কথা না ভেবে এই রাজনৈতিক দলগুলো শুধু নিজেদের উদর পূরণ করার জন্য, নিজেদের স্বার্থ পূরণ করার জন্য
কিভাবে রাজনীতিটাকে পরিচালনা করছে, শুধু এই একটা বিষয় নিয়ে যদি জনগণ ভাবে তাহলে এই রাজনৈতিক দলগুলোকে একটাও ভোট দেওয়া উচিত নয়। তো আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই 3টে লোকসভা কেন্দ্রের প্রাথমিক পর্যায়ের যে ঘোষণা হয়েছে সেখানকার ভোটারদের কাছে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাবো যে প্রকৃত অর্থে দেশের যে স্বাধীনতার স্বাদ, অর্থনৈতিক উন্নয়ন, মানুষের মধ্যে শান্তি এবং দেশের প্রকৃত উন্নয়নের স্বার্থে ওয়েলফেয়ার পার্টির এই 3জন লড়াকু যে প্রার্থী আছেন, 3জনেই শিক্ষার সঙ্গে যুক্ত, শিক্ষাবিদ, 2জন শিক্ষক আছেন এবং একজন প্রফেসর। এদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তারা রিসেন্টলি যে সিএ এনআরসি বিরোধী যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে এবং গভর্নমেন্টের যে অ্যান্টি পলিসি যে সমস্ত মুভমেন্ট হয়েছে, সেই মুভমেন্টগুলোতে এই প্রার্থীদেরকে, এই মানুষদেরকে সামনের সারিতে দেখা গিয়েছে। তাই আসুন আগামী লোকসভা নির্বাচনে এই 3টে কেন্দ্রে ওয়েলফেয়ার পার্টির মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে ভোট দিয়ে ওয়েলফেয়ার পার্টির মনোনীত প্রার্থীদেরকে জয়লাভ করান এই আশা এবং আহ্বান রেখে, অনুরোধ রেখে শেষ করছি। ধন্যবাদ। শুধুমাত্র আপনার এই 3টে কেন? এটা প্রাথমিক পর্যায়ের লিস্ট, এরপরে আরও 2-1 দিনের মধ্যে লিস্ট চলে আসবে। আরও এই 3টে যে প্রার্থী দেওয়া হয়েছে, এখানে কোনো ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে কোনো জোট আছে? ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে আমরা ইতিপূর্বে অনেক চেষ্টা করেছি, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা মানে গুরুত্বপূর্ণ পার্ট, যে সমস্ত রাজনৈতিক দলগুলো, তারা প্রকৃত অর্থে অ্যালায়েন্স করে এগিয়ে যাওয়ার ব্যাপারে তাদের সদার্থক ভূমিকা নাই। মানুষকে শুধু ভুল বোঝাচ্ছে, মানুষকে ঠকানো হচ্ছে, ভোটারদেরকে ঠকানোর চেষ্টা করা হচ্ছে যে বিজেপিকে ঠেকাতে হবে বা বিজেপি বিরোধিতা, শুধু উপরে উপরে একটা বিরোধিতা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে যদি দেখা যায়, এই রাজনৈতিক দলগুলো বিজেপির রাস্তাকে পরিষ্কার করার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। যাই হোক, তারপরেও আমরা চেষ্টা করেছিলাম যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো ওয়েলফেয়ার পার্টি এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলদেরকে নিয়ে আপনারা বিভিন্ন প্রোগ্রাম করেছেন, তাদেরকে একই টেবিলে নিয়ে আসার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও দেখা গেল যে ভোট ময়দানে এসে আপনারা পুরোপুরি এককভাবে। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক আদর্শ আছে, সবাই নিজ আদর্শকে সামনে রেখে কাজ করে, তাদের একটা নিজস্ব কমিটি থাকে সিদ্ধান্ত নেওয়ার, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেয়। আমরা দেশ এবং জাতির স্বার্থে, মানুষের স্বার্থে আমরা চেষ্টা করেছি যে সবাইকে নিয়ে একত্রিতভাবে চলার। তো সেই চলার ক্ষেত্রে যতটা সম্ভব আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলাম। আগামীতে আরও আমরা আশাবাদী। এখন তো জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে, আগামী এখনও কয়েকদিন বাকি আছে, তাতেও যদি সম্ভব হয়, এখনও চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, যদি সম্ভব হয় একত্রিতভাবে কোথাও অ্যাডজাস্টমেন্ট করে লড়াই করার, তো সেটারও রাস্তা খোলা আছে, সেই রাস্তাকে খোলা রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। ইন্ডিয়া জোট তো হলো না, সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, ইন্ডিয়া জোট যখন প্রাথমিকভাবে ইন্ডিয়া জোটের ঘোষণা হয়েছিল, প্রকৃত অর্থে ভারতবর্ষের মানুষ সত্যিকার অর্থে খুব আশার আলো দেখেছিল, এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের মানুষ। কারণ পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপি ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল, এবং পশ্চিমবঙ্গের একটা বৃহৎ অংশ মানুষ, তারা বিজেপি কোনোভাবেই চায় না যে বিজেপি পশ্চিমবঙ্গে আসুক বা তার ক্ষমতায় আসুক। তো ইন্ডিয়া অ্যালায়েন্স, কংগ্রেস দুর্বল, তারপরেও কিছু আঞ্চলিক ভিত্তিক দলগুলো একসঙ্গে হয়ে যখন একটা শক্তিশালী মজবুত বিরোধী দেখা গেল, তো দেশের মানুষ এবং রাজ্যের মানুষও কিন্তু খুব আশা করেছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি একটাও সিট পাবে না যদি ইন্ডিয়া অ্যালায়েন্স ঠিকঠাক হয়। কিন্তু এটা তো আমরা যত দিন পেরোলো আমরা দেখলাম যে এই ইন্ডিয়া অ্যালায়েন্সটা, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অন্যান্য কিছু জায়গায় ইন্ডিয়া অ্যালায়েন্স কার্যকর হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি বিরোধিতায় যে রাজনৈতিক দলগুলোকে আমরা ভাবছি এরা বিজেপি বিরোধী, প্রকৃত অর্থে এরা বিজেপি বিরোধী নয়, বরং এর ভিতরে ভিতরে অনেক কিছু সেটিংয়ের ব্যাপার আছে, অনেক সেটিং হয়েছে, এবং সেই সেটিংকে সামনে রেখে এখানে ইন্ডিয়া অ্যালায়েন্স হয়নি তা নয়, বরং ইন্ডিয়া অ্যালায়েন্স কার্যকর করতে দেওয়া হয়নি। যদি দেওয়া হতো তাহলে একটাও বিজেপি এখানে সিট জিততে পারত না। তো এর ভিতরের অ্যাডজাস্টমেন্ট, সেটিং, মিটিং যাই বলেন না কেন, তো এর মধ্য দিয়ে বিজেপির রাস্তা থেকে এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে।
ফলে এই রাজনৈতিক দলগুলো বিজেপি বিরোধী নয়, বরং এরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি সহযোগী রাজনৈতিক দল। আপনি যেরকম আর কি সেটিং তত্ত্ব নিয়ে আসছেন, সিপিএম সেরকমই আর কি বিজেপি এবং তৃণমূলের সেটিং তত্ত্ব নিয়ে আসে সবসময়। সেই জায়গাটায় দাঁড়িয়ে কংগ্রেস বলছে যে আর কি সিপিএম কে এলিগেশন করেছে যে আর কি কটা নবান্নে পাঠানো হয়েছে লিস্ট, সিপিএম এর লিস্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে কংগ্রেসের তরফে বলেছে যে কটা মানে নবান্নে পাঠানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে। এই যে যেভাবে আর কি রাজ্য রাজনীতি একটা যেখানে আর কি এই সমস্ত দলগুলো এখন যাওয়ার কথা ছিল, সেই জায়গাটা তারা আর কি নিজেরা যে যাকে পাচ্ছে সেই রকম ভাবেই একে অপরকে কি ব্লেম করার চেষ্টা করছে। আপনারা কাদেরকে বেশি ব্লেম করবেন? দেখুন, রাজনৈতিকভাবে এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে যে ভ্যালুজের, যে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোই ভ্যালুজ হারিয়ে ফেলেছে, ভ্যালুজ নাই। ফলে শুধুমাত্র ভোট ব্যাংককে সামনে রেখেই সবাই এগোনোর চেষ্টা করছে, আর তার ফলশ্রুতি হচ্ছে এই জিনিসগুলো। আমরা তো মনে করি যে এখানে যারা সোকল্ড নিজেদেরকে বড় রাজনৈতিক দল মনে করে, যারা 30 বছর 40 বছর ধরে 20 বছর ধরে রাজ্যে ক্ষমতায় থেকেছে, তারা ক্ষমতাশীল রাজনৈতিক দল হয়ে থেকেছে, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, এই তিনটা দলেরই বিরুদ্ধে আমাদের অভিযোগ। কারণ এদেরই উচিত ছিল যে তারা সবাইকে সাথে নিয়ে অ্যাডজাস্ট করে তারা চলবে। যদি প্রকৃত অর্থে তারা বিজেপি বিরোধী হয়, যদি প্রকৃত অর্থে তারা মনে করে যে দেশে শান্তি সাম্য ফিরিয়ে আসা উচিত এবং একটা পিসফুল গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট সম্পূর্ণ একটা গভর্নমেন্ট আসা উচিত, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসা উচিত, যদি তারা এটা প্রকৃত অর্থে মনে করতো, তাহলে এদের একে অপরের বিরুদ্ধে কাদা ছুড়োছুড়ি না করে প্রত্যেকেই একটা স্যাক্রিফাইসের জায়গায় এসে রাজ্যের কথা ভেবে, রাজ্যের মানুষের কথা ভেবে তারা এগোতো। কিন্তু তিনটা বড় দলই, যে সোকল্ড বড় দল যারা আছে, তারা তিনজনেই এক্ষেত্রে ব্যর্থ এবং তিনজনেই তাদের নিজেদের বিরোধিতাকে সামনে রেখে বিজেপির রাস্তাকে পরিষ্কার করে দিয়েছে। আইএসএফের সঙ্গে আমরা দেখেছি বামেদের এখনো পর্যন্ত তাদের যে আন্ডারস্ট্যান্ডিং তা কিন্তু হয়নি। সেক্ষেত্রে আপনারা তো চেষ্টা করলে পারতেন আইএসএফের সঙ্গে কথা বলতে। দেখুন, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চেষ্টা করেছি। এখন আইএসএফের তার নিজস্ব কিছু সিদ্ধান্ত আছে, নিজস্ব কিছু পলিসি আছে, সেই পলিসিকে সামনে রেখে তারা চলবে। তো তারপরেও আমাদের রাস্তা খোলা আছে। আমরা প্রচেষ্টা, আমরা বলছি যে শুধু আইএসএফ নয়, আরও অনেক রাজনৈতিক দলের সঙ্গে আমরা এখনও পর্যন্ত আলোচনা করছি, চালিয়ে যাচ্ছি। আগামী দিনে এখনও সময় আছে, সেই সময়টাকে কীভাবে অ্যাডজাস্ট করে চলা যায় সেটার ব্যাপারে। সামনে লোকসভা নির্বাচন, আপনি কিছু সেই বলেন। মুহূর্তে যে লাগু করা হয়েছে ওগুলো দেশ এগুলো কি হবে? আর কিছুদিন পর লোকসভা নির্বাচন, সেই পরিস্থিতিতে সিএ লাগু করা হচ্ছে পুরো দেশ। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? এটা পলিটিক্যাল গেম। এই তো 4 বছর আগে এই আইন তৈরি হয়ে গিয়েছিল, এর রুল ফ্রেম আউট করতে পারছিল না। এখন নির্বাচনের প্রাক্কালে সরকার একটা কমিউনাল বিভাজন এবং পোলারাইজেশনের তাস খেলার জন্য এই বিষয়টাকে সামনে এনেছে। এটার সঙ্গে সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। এটা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদেশের পিছড়ে বর্গ, গরিব, অসহায়, দুস্থ নাগরিকদেরকে বেনাগরিক বানানোর এটা একটা চক্রান্ত। অনেকে অভিযোগ করছে যে ওইখানে প্রতিনিধিরা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বেশ কিছু প্রার্থী দিয়েছে। বিজেপি আমরা যখন তো বিজেপি যখন জিতেছিল এখানে, আমরা সেখানে ছিলাম না। গতবারে 22টা সিট ওরা জিতেছিল, আমরা তো শেষ জায়গায় ছিলাম না। তারা মানে জিতলো কীভাবে? আসলে রাজনৈতিক দল হিসেবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের এই কথা বলা উচিত নয়, কারণ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হচ্ছে তারা ভোটের ময়দানে লড়বে। যারা ভোটের ময়দানের এই গণতান্ত্রিক অধিকার উপভোগ করার সুযোগ দিতে চায় না, তারা এই ধরনের বদনাম করতে চায়। আমরা কোনো ভোট কাটাও নয়, আর আমরা কাউকে সুবিধাও পাইয়ে দিতে চাই না। আমরা আমাদের আদর্শের কথা জনগণের কাছে বলতে চাই এবং জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে নির্বাচিত হতে চাই। ধন্যবাদ।